in t1 minutes when there is current. Prove that the velocity of the current is কারেন্টের যে velocity of the current is মানে স্রোতের বেগ নাকি ওই সেটাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে s এর ভ্যালু কত হবে s is equal হবে হচ্ছে না velocity of the আমি যদি কারেন্ট কে v দ্বারা ডিফাইন করি v equal দেখো এদেরকে আমি কি পড়ে পাই s into root over 1 by t square minus 1 by t1 square এটা আমাকে প্রুভ করতে বলা হচ্ছে velocity of the current এত মিটার পার মিনিট তো আমরা ফার্স্ট অবস্থায় কনসিডার করার চেষ্টা করব একটা রিভার কনসিডার করার চেষ্টা করব লেখো ফার্স্টে সবাই আমি যা যা বলি লেট দ্য ম্যান starts swimming from O আমি একটি রিভার কনসিডার করতে চাই ফার্স্টে starts swimming from O along OB direction along OB making an angle alpha with the bank OA of the river with the bank OA of the river আমরা কনসিডার আরো করতে চাই ইউটা আসলে এই যে ম্যান সাঁতার দিয়ে যাচ্ছে ওবি ডিরেকশনে তার ভেলোসিটি এবং স্টিমের ভেলোসিটি কত সেটা জানতে চাই দেখো লেট ইউ বি দ্য স্পিড অফ দ্য স্টিম অ্যালং ওয়ে speed of the steam along way and v be that of the man সবাই and W be their resultant সাদমানের আবার কি হলো সাদমান তোমার রেইজ হ্যান্ড করা আছে এখনো সরি স্যার আমি হ্যান্ড নামাতে ভুলে গেছি আচ্ছা লোয়ার হ্যান্ড করো একটু and W be their resultant আমরা রেজাল্টেন্ট কোন জায়গায় কাজ করবে পারপেন্ডিকুলার ডিরেকশনে W be their resultant আচ্ছা and the breadth of the river আমি কনসিডার করলাম ও এটাকে ডি যদি কনসিডার করি OD and the breadth of the river OD is equal small s তাই না আর এগুলো কনসিডার করার ফলে আমরা প্রথম কন্ডিশন যেটা পড়তে চাচ্ছি দেখতে পাচ্ছি a man can swims directly across a river with s meters in time 100 t minutes আচ্ছা তাহলে when there is a current there is no current তাহলে যখন স্রোত থাকবে না তখন সে কি করতে পারে টি টাইমে এসে একটা রিভারকে মানে ক্রস করে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারে তার মানে সেক্ষেত্রে তার ভেলোসিটি কত ভি তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন
আমরা কি লিখতে পারি স্যার? এস এই ডিস্টেন্স যাচ্ছে টি টাইমে, সেক্ষেত্রে তার ভেলোসিটি ভি, তাহলে এস ইকুয়াল ভিটি একটা কন্ডিশন লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আরো কিছু করে রাখি। আমার টার্গেট প্রুভ করা, দেখো ভেলোসিটির ভ্যালু এস 1/t², তোমার রুটের ভিতরে নিলে s²/t² ব্যাপারটা চলে আসছে, t² ডিনোমিনেটরে, তাহলে s/t ইজ ইকুয়াল ভি, দ্যাট ইজ ভি ইকুয়াল s/t লেখা যেতেই পারে। ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, স্যার ক্যামেরা ইনভার্টেড হয়ে গেছে স্যার। এটা লেখা যেতেই পারে ইকুয়েশন নাম্বার 1। এবার তার পরের কাজটা কি? তারপরে বলা হচ্ছে in t1 minutes, সেটা আমি আবার পড়ি, a man can swim directly across a river with s meters in time t minutes when there is no current. এটা কাজ শেষ। in t1 minutes when there is current, তার মানে যখন স্রোত থাকবে তখন সে ওই ডিস্টেন্স যাবে t1 মিনিটে, আর যখন স্রোত থাকবে তখন তার রেজাল্টেন্ট ফোর্স ভেলোসিটি কাজ করবে w। এটাই স্বাভাবিক সোজাসুজি যদি পার হয়। তাহলে সেক্ষেত্রে t1 মিনিট যেহেতু তার টাইম লাগতেছে, এন্ড এই ডিস্টেন্স সে যাচ্ছে ওই একই ডিস্টেন্স এস ইকুয়াল, সে কোন টাইমে যাচ্ছে? t1 টাইমে। সেক্ষেত্রে তার ভেলোসিটি কত ছিল? সেক্ষেত্রে তার রেজাল্টেন্ট ভেলোসিটি ছিল হচ্ছে w। কি ভাই কি হচ্ছে এটা? খালি রেজাল্টেন্ট ভেলোসিটি ছিল w, তাহলে w ইন্টু t1। আর এখান থেকে আমরা আমার t1 কে ডিনোমিনেটরে দরকার প্রুফ করতে হবে, যেটি 1/t², তাই s/t1 ইজ সরি s/t1 হ্যাঁ ইকুয়াল w লিখতেই পারি নাকি, বা w ইজ ইকুয়াল s/t1 লিখতেই পারি, ইকুয়েশন নাম্বার 2। তাহলে বলো স্যার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমার টার্গেট এই দুটোকে কি করা, w এর ভ্যালু এখানে কোথাও নাই, খেয়াল করো। প্রুফ যেটা করতে হবে w ইজ ইকুয়াল কোথাও নেই, u এবং v এর মধ্যে রিলেশন, s v t t1 এগুলোর মধ্যে রিলেশন। তো v এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো আমি u আমার দরকার নাই, u কোথাও নাই। তাহলে u কে যদি বিতাড়িত করতে চাই, w কে আগে আমাদের নিয়ে কাজ করতে হবে। এই w আসলে রেজাল্টেন্ট যেহেতু, তাহলে আমরা তিনটা ভেলোসিটি u, w তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আর আগে থেকে দুটো ভেলোসিটির মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে ম্যান এবং কারেন্টের যে ভেলোসিটি সেটা ছিল হচ্ছে কত, ইউ এবং ভি। তাহলে সেক্ষেত্রে মাঝখানে অ্যাঙ্গেল আলফা ছিল, সেক্ষেত্রে আমরা এখানে রেজাল্ট পার্ট থিওরেম অ্যাপ্লাই করতেই পারি, কারণ আমাদের w² এর ভ্যালু যেহেতু ইউ আর ভি এর মাধ্যমে কনভার্ট করতে হবে, উই নো w² ইকুয়াল u² প্লাস v² প্লাস 2uv cos আলফা, এটা জানা আছে। আমার টার্গেট w কে মুক্ত করা ইউ এবং ভি এর মাধ্যমে রিপ্লেস করে। তাহলে চলে আসো এখানে আলফা আমাদের কনসিডার করাটা, তো ভি cos আলফার ভ্যালু কোত্থেকে পাবো? ওই যে বললাম, আমি যদি রেজাল্ট পার্ট কনসিডার করি যে কোনো একটা ডিরেকশনে, কোন ডিরেকশনে রেজাল্ট পার্ট নেব? রেজাল্ট পার্ট অ্যালং ওয়ে। আমি এখানে প্যারালোগ্রাম লয়ের রেজাল্টেন্ট দিয়েও করতে পারতাম, বা পিথাগোরাসের ফর্মুলা দিয়েও করতে পারতাম ইচ্ছা করলে। তাহলে আমরা যদি রেজাল্ট পার্ট অ্যালং ওয়ে নেই, রেজাল্ট পার্ট অ্যালং ওয়ে, তাহলে কি পাবো স্যার? ইউ cos 0 ডিগ্রি প্লাস ভি cos আলফা w cos 90 ডিগ্রি, cos 0 এর ভ্যালু 1, w cos 0 এর ভ্যালু cos 90 এর ভ্যালু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি v cos আলফা এর ভ্যালু একটা পাওয়া যাচ্ছে, যা কিনা ইউ, তার মানে সবাই ইউ তে কনভার্ট হবে। দেখো তাহলে ইকুয়েশন 3 কি ইমপ্লাই করবে? ইকুয়েশন 3 ইমপ্লাই করবে w² ইকুয়াল u² প্লাস v², নাকি ভুল হলো? হ্যাঁ,
আর কত স্যার? প্লাস 2u, b এর ভ্যালু হচ্ছে u, মাইনাস ইউ, এই যে মাইনাস ইউ, সো মাইনাস ইউ। তাহলে কত আসে? এখান থেকে দেখতে পাচ্ছি w স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার, এখানে মাইনাস ইউ হোল স্কোয়ার, ভি এর ভ্যালু, ভি কজ আলফা, সরি এটা না, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার, দ্যাট ইজ w স্কোয়ার এর ভ্যালু, w স্কোয়ার ভ্যালু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট এখান থেকে আসলে ফাইন্ড আউট করা হচ্ছে কার ভ্যালু? ভি এর ভ্যালু ফাইন্ড আউট করা টার্গেট। দেয়ারফর ভি স্কোয়ার ইজ ইকুয়াল w স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমার টার্গেট আবার বলছি ভি এর ভ্যালু w স্কোয়ার প্লাস না মাইনাস, নাকি ভুল হচ্ছে? ভি এর ভ্যালু, ও সরি, এখানে কি হলো? w স্কোয়ার ইকুয়াল মাইনাস 2 মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট ইজ আমার টার্গেট। আবার বলছি ভি, না সরি কি, এই আমরা কাকে ইউ কনসিডার করছি? কাকে? আমরা ইউ কনসিডার করলাম কাকে? ইউ বি দ্য স্পিড অফ স্টিম বলিনি অ্যালং ওয়ে, তাহলে তো আমাদের ইউ দরকার। U ছিল যে velocity of stream along with হ্যাঁ, তাহলে ইউ ফাইন্ড আউট করা দরকার না স্যার? কোশ্চেন তাই তো বলতে দেখতে পাচ্ছি আমি, ভি বলে ফেলছি। yes প্রুভ দ্যাট দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, হ্যাঁ ইউ দরকার আমাদের, তাই তো বলি কি ব্যাপার, ইউ দরকার আমাদের। তাহলে ইউ স্কোয়ার লেফট সাইডে ট্রান্সফার করলে ইউ স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি কিনা ভি স্কোয়ারের একটা ভ্যালু আমাদের জানা দেখতে পাচ্ছি, ভি স্কোয়ারের ভ্যালু ওই যে স্যার ভি এর ভ্যালু এস বাই টি এক নম্বর ইকুয়েশনে, সো এস স্কোয়ার বাই টি স্কোয়ার। আর ডাব্লিউ এর ভ্যালু আমাদের এখান থেকে জানা এস বাই টি ওয়ান, এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার এর ভ্যালু এমন, সো এস স্কোয়ার এখান থেকে কমন নিলে ওয়ান বাই টি স্কোয়ার কমন নিচ্ছি, হ্যাঁ, ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, ইউ স্কোয়ার ভ্যালু দ্যাট ইজ ইউ এর ভ্যালু স্কোয়ার রুট করলে এস ইন্টু ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার লেখা যাবে। এটাই হচ্ছে আমাদের velocity of the current. The velocity of the current is এত। এখনো জয়েন করতেছে ছেলেপেলে, কি অবস্থা? এটা আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে স্যার। এবার আমাদের বইতে ওই যে বললাম 9.2 তে আমাদের একটা ম্যাথ আমি করাবো 9.2 তে। আমরা একটু কোশ্চেনটা পড়বো আগে। কি দেখতে পাচ্ছি 9.2 তে কোশ্চেনটা? A steamer is traveling due east at the rate of u kilometer per hour. A steamer is traveling due east at the rate of u kilometer per hour. Second steamer is traveling at 2u kilometers an hour in a direction theta north of east and appears to be traveling northeast to a passenger on the first steamer. Prove that theta is equal half into sine inverse 3/4. আচ্ছা, আমরা যেটা প্রুভ করতে হবে সেটা একটু লিখে রাখি আগে। থিটা ইজ ইকুয়াল হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4, এটা আমাকে করতে হবে। তো ফার্স্টে আমরা ডিরেকশন গুলো আগে কনসিডার করে নেই। ডিরেকশন, চারটা ডিরেকশন আগে কনসিডার করছি আমরা। ইস্ট, ওয়েস্ট, নর্থ,
সাউথ। এবার আসো, আচ্ছা এবার কি বলা হচ্ছে, a steamer is traveling due east at the rate of u কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তাহলে স্টিমারের যে একটা ভেলোসিটি, হ্যাঁ সেটা ইউ ভেলোসিটি, একটা স্টিমার প্রথমবার, এটা প্রথম স্টিমারটা যেটা, সেটা ইউ ভেলোসিটি নিয়ে ইস্টে যাচ্ছে, পূর্ব দিকে। আচ্ছা তারপরে বলছে সেকেন্ড স্টিমার ইজ ট্রাভেলিং অ্যাট 2 কিলোমিটারস an hour in a direction theta north of east। আচ্ছা তার মানে আমি থিটা অ্যাঙ্গেল করে ইউ এর সাথে থিটা অ্যাঙ্গেল করে যদি সেকেন্ড স্টিমারটি কত দিকে, নর্থের দিকে যায়, হ্যাঁ তাহলে এটা এই স্টাইলে যাবে মনে হচ্ছে। এটা কত, এই ভেলোসিটিটা হচ্ছে 2u, আমি কনসিডার করতেছি সেটা ও এই ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা এবার এই যে ফার্স্ট যে আমরা দেখতে পাচ্ছি স্টিমার, সেই স্টিমারের যে প্যাসেঞ্জার যারা আছে তাদের নিকট মনে হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, হ্যাঁ আপেক্ষিক বেগ, যেটা রিলেটিভ ভেলোসিটি। কি মনে হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে appears to be traveling northeast of a passenger on the first steamer। হ্যাঁ নর্থ ইস্টের, তার মানে এটা আসলে কোনটা হওয়ার কথা, তাদের কাছে কি মনে হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে আসলে স্টিমারটি এই ডিরেকশনে যাচ্ছে, একদম মিডিল বরাবর না, অর্থাৎ 45 ডিগ্রি, নর্থ এবং ইস্টের মাঝখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, এরকম মনে হচ্ছে তাদের কাছে। 45 তাহলে বলো স্যার, কিছুক্ষণ আগে বলছি ফার্স্ট স্টিমার সেকেন্ড স্টিমারটি তখন যাচ্ছে, তখন ফার্স্ট স্টিমারদের সাথে কত অ্যাঙ্গেল করে যাচ্ছে, থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে, এই খাইছে এটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে। তাহলে বলো তো স্যার, এই অ্যাঙ্গেলটার ভ্যালু তাহলে সেক্ষেত্রে অবশ্যই 45 মাইনাস থিটা হবে কিনা, এটা কি, এটা রিলেটিভ রেজাল্টেন্ট, তার মানে এটা ডাব্লিউ কনসিডার করে ওবি ডিরেকশনে যাচ্ছে ধরে নিচ্ছে ডাব্লিউ, এটা মনে মনে ধরা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি যেহেতু প্রথম জাহাজে আচ্ছা তাহলে প্রথম যে স্টিমার দেখতে পাচ্ছি তার যে প্যাসেঞ্জার, তাদের কাছে এটা মনে হচ্ছে সে ওবি ডিরেকশনে যাচ্ছে, তারা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কার সাথে, ইস্ট এবং নর্থ এর সাথে। তাহলে প্রুভ করতে বলা হচ্ছে থিটা ইজ ইকুয়াল, থিটা বলতে ফার্স্ট এবং সেকেন্ড স্টিমারের মাঝখানের যে অ্যাঙ্গেল, থিটার ভ্যালু হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4, এটা আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তুমি খেয়াল করার চেষ্টা করো, যখন তুমি এখানে তিনটা ভেলোসিটি দেখতে পাচ্ছ, তিনটা ফোর্সের জন্য যেমন একটা পয়েন্ট থেকে তিনটা ফোর্স যখন ক্রিয়েট করে, তখন সেখানে যেমন সাইন রুল অফ ফোর্সেস অ্যাপ্লাই করা যায়, তেমনি একটা পয়েন্ট থেকে তিনটা ভেলোসিটি যদি গেইন করে তিনটা ডিরেকশনে, তাহলে সেখানেও সাইন রুল অফ ভেলোসিটিস এখানে অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা হয় সাইন রুল অফ ভেলোসিটি, তাহলে ইউ যখন নিচ্ছি তখন অন্য দুটো ভেলোসিটির মাঝখানে অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হয়, ডাব্লিউ এবং 2u। আবার 2u যখন নিচ্ছি, হ্যাঁ 2u, তখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল নিয়ে কাজ করা হয় 45 ডিগ্রি, ডাব্লিউ এবং ইউ। আবার যখন ডাব্লিউ নিচ্ছি তখন 2u এবং ইউ এর মাঝখানে অ্যাঙ্গেল থিটা নিয়ে কাজ করা হয়।
তো এখানে প্রুভ করতে হবে যেখানে সেটা ডাব্লিউ এর কোনো কিছু নাই, কারণ প্রশ্নে ডাব্লিউটা আসলে আমাদের মনে হওয়া আর কি, কনসিডার করা। ইউ এবং টু ইউটা কোশ্চেনে এখানে বলে দেওয়া আছে। তাহলে এদের মধ্যে রিলেশন যেহেতু দেখাবো এই দুটা ভেলোসিটি, তাহলে ইউ ডিভাইডেড এই দুটার মাঝখানে এই অ্যাঙ্গেলটা নিব, টু ইউ যখন নেব তখন 45 নিব, বা শেষ, আর কিছু লাগবে না। তাহলে হয়তোবা থিটার ভ্যালুটি পেয়ে যাবো আমরা সাইন ইনভার্সের মাধ্যমে। তাহলে বলো স্যার, সাইন রুল অফ ভেলোসিটিস। কত হবে? আমি যদি ইউ কনসিডার করি, অন্য দুটো ফোর্স ভেলোসিটির মাঝখানে অ্যাঙ্গেল সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। আমি যখন কিনা টু ইউ কনসিডার করছি, তখন কত হচ্ছে মাঝখানে অ্যাঙ্গেল? সাইন 45 ডিগ্রি, এই তো। এখন বলো স্যার, সাইন 45 মাইনাস থিটা আসলে কোন কোয়াড্রেন্টে? অনেকে এটাকে জানো কি করে, অনেকে এটাকে ইউ ফোর্স, এটা রেজাল্টেন্ট মানে কিভাবে পাওয়া যাচ্ছে এটার জন্য কি করে, এই জায়গা থেকে একটা তোমার এর অপোজিট ডিরেকশনে একটা ভেলোসিটি দেখায়। ইউ এর অপোজিট ভেলোসিটি হচ্ছে অপোজিট ডিরেকশনে ইউ বটে, তবে ডিরেকশনের কারণে মাইনাস, এবং এখান থেকে প্যারালেলোগ্রাম ফিল আপ করে। এটা যেহেতু রেজাল্টেন্ট, এই দেখো, এই যে এভাবেও কাজ করা যেতে পারে। এই যে এটা না, এই যে এটা দিয়েও কাজ করে। দেখো এই যে প্যারালেলোগ্রাম দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট। ফার্স্ট যে মানে তোমার স্টিমার, সেই স্টিমারের প্যাসেঞ্জারদের নিকট মনে হতে পারে তারা ইস্ট নর্থ ইস্টের সাথে অ্যাঙ্গেল করে যাচ্ছে, যেহেতু এটা তো রেজাল্টেন্ট। এটা যদি ডাব্লিউ বলতে চাই, তাহলে সেক্ষেত্রেও কাজ করা যায় ইচ্ছা করলে প্যারালেলোগ্রাম ল এর সাহায্যে। তাহলে ঘটনা কি, আমি এটা নিয়েই নেই, আমি এটা নিয়ে ক্রস করছি। ইউ ডিভাইডেড সাইন 45 মাইনাস থিটা মানে কত হবে স্যার? সাইন এ মাইনাস বি, মানে কিন্তু দেখো খেয়াল করে, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কত বলে নাকি? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, এ মাইনাস বি এর ফর্মুলা সাইন এ কস বি, কস এ cos b সাইন minus বি, cos sin b মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস অফ কস এ সাইন বি টু ইউ। আচ্ছা ইউ ইউ তো ঘ্যাচাং, সাইন 45 ডিগ্রি, তার ভ্যালু জানা আছে যদিও। সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই কত, বা এখান থেকে একটা কাজ করি, 1 ডিভাইডেড সাইন 45 cos 45 সিমিলার রেজাল্ট, 1 বাই রুট 2। সাইন 45 ডিগ্রি কত দিতে পাচ্ছি, 1 বাই রুট 2। এখান থেকে 1 বাই রুট 2 যদি কমন নেওয়া হয়, 1 বাই রুট 2 যদি কমন নেওয়া হয়, cos থিটা মাইনাস থিটা লেখা যাবে। দেখো 1 বাই রুট 2, 1 বাই রুট 2, 1 বাই রুট 2 ঘ্যাচাং। আর এখান থেকে আমরা রেসিপ্রোকাল করলে, উল্টে দিলে, ব্যস্তকরণ করলে সাইন থিটা ইজ ইকুয়াল হাফ। তোমাদের আমি ত্রিকোণমিতি 7.2 আমি করিয়েছিলাম সেকেন্ড পেপারের,
কারো কি মনে আছে? 7.2 এর স্যার চেক করতে হবে স্যার, না দেখে বলতে পারছি না। আরে অনেকগুলো ত্রিকোণমিতি লাস্টের দিকে কে করিয়েছে, আমি না অন্য কোনো টিচার? আমি মনে হচ্ছে আমি করিয়েছি। তো 7.2 বা 7.2 তে আমরা এই ধরনের ম্যাথের সলিউশন ফাইন্ড আউট করেছিলাম, থিটার ভ্যালু ফাইন্ড আউট করেছিলাম। আর সেক্ষেত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম যেটাকে ইচ্ছা করলে স্কোয়ার করেও করা যায়, সেক্ষেত্রে কিছু এক্সট্রিনিয়াস রুট চলে আসে। স্কোয়ার করে করলে কি আসে, এক্সট্রিনিয়াস রুট চলে আসে। আর যদি নর্মালি তুমি স্কোয়ার করে না করে নর্মালি আরেকটা প্রসেস শিখিয়েছিলাম আমরা, কস থিটা এবং সাইন থিটার কোইফিসিয়েন্ট বা কোইফিসিয়েন্ট যদি কখনো 1 হয়, 1 না সরি, কস থিটা এবং সাইন থিটা পাওয়ার পাওয়ার যদি কখনো শুধুমাত্র 1 হয়, শুধু কস এবং শুধু সাইন এর ক্ষেত্রে থাকতে হবে, এবং পাওয়ার যদি 1 হয়, সেক্ষেত্রে তাদের যে কোইফিসিয়েন্ট গুলো থাকবে তাদের তাদের কি নিয়ে কাজ করতে হয়, তাদের ওই ধরে নাও এ সাইন থিটা মাইনাস বি কস থিটা প্লাস ইকুয়াল সি। সেক্ষেত্রে এই যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, এই কোএফিসিয়েন্ট গুলোর স্কোয়ার রুট দ্বারা বোথ সাইডে ডিভাইড করতে হয়। করলে হয়তোবা সাইন কস কস সাইন অথবা কস কস সাইন সাইন এই ধরনের ফর্মুলা তৈরি হয়। তখন আর এক্সট্রিনিয়াস রুট বা অপ্রাসঙ্গিক বলা হয় বাংলায়, এক্সট্রিনিয়াস রুট অবান্তর মূল এগুলো আসে না। এক্সট্রিনিয়াস রুট আসে না মানে ওখানে তোমার আমাদের যে এক্স এর ভ্যালু গুলো আবার ইকুয়েশন ইনপুট করে বা থিটার ভ্যালু ইকুয়েশন ইনপুট করে স্যাটিসফাই করছে কিনা ওই ভ্যালু গুলো, ওটা আসলে সলিউশন কিনা চেক করতে হয়। এই চেকটা করতে হবে না, এই জন্য এই প্রসেস। কিন্তু তোমাদের আরেকটা পদ্ধতি যেটা করিয়েছিলাম 7.1 এর লাস্টের দিকের ম্যাথে, 21 নাম্বার ম্যাথে মনে পড়ে, 21 এর 1 এবং 2 তে 1 নাম্বার ম্যাথে একে স্কোয়ার করে করিয়েছিলাম। কারণ তোমার কাছে যেভাবে চাওয়া হচ্ছে তুমি তো আর অন্যভাবে যেতে পারো না, এক্সট্রিনিয়াস রুট হয়তো আসবে, তো বলেনি তুমি এটা করো না। তোমাকে যেহেতু এটাই করতে বলা হচ্ছে, দেখো এখান থেকে দেখলেই বুঝবা কেন এটা করতে হবে। তুমি যে উল্টো দিকের ক্যালকুলেশনটা আগে করো, ব্যাক ক্যালকুলেশন, তোমার কাছে মনে হচ্ছে কিনা 2 থিটা ইকুয়াল সাইন ইনভার্স, মনে হচ্ছে কিনা? তোমার কাছে মনে হচ্ছে কিনা সাইন 2 থিটা বোথ সাইডে যদি আগের লাইন, তার আগের লাইন, সাইন 2 থিটা ইজ ইকুয়াল 3/4। দেখো তো স্যার, সেটা চেনা লাগে। এ ধরনের ঘটনা কখন ঘটবে? সাইন 2 থিটা কখন আসবে? সাইন 2 থিটা আসবে, সাইন 2 থিটাকে আবার যদি ভেঙে দাও তাহলে লেখা যায় 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, 2ab কি করলে এটাকে 2ab এই টার্মটা চলে আসে স্যার? কি করলে 2ab আসে? সবাই বলবে স্যার স্কোয়ার করলেই কেবলমাত্র এই ধরনের ঘটনা সম্ভব, 2ab। তাই স্কোয়ার করলে 2ab a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা 2ab। সেক্ষেত্রে হয়তো সাইন থিটা কস থিটা টার্মটি চলে আসে যেহেতু, সুতরাং আমরা বোথ সাইডেরকে স্কোয়ার করব। আর এই যে 3/4, এই যে 1/2 কে স্কোয়ার করলে 4 টা অন্তত চলে আসছে 1/4। তাহলে বলো স্যার স্কোয়ার করলে বোথ সাইডে কস স্কোয়ার অফ শিট কত হবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা 1/4 চাচ্ছিলাম যেটা আমরা আর কি। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের ভ্যালু 1 মাইনাস অফ 2 ইন্টু, এটার ভ্যালু কত স্যার? এটার ভ্যালু হচ্ছে সাইন, একটু আবার লিখলাম কেন, 2 থিটা ইকুয়াল 1/4। তুমি আমাকে বলো এখান থেকে আমরা কি বলতে পারি সাইন 2 থিটার ভ্যালু দরকার, তাহলে রাইট সাইডে নেই, এটাকে লেফট সাইডে পার করলাম, সাইন 2 থিটা এলসিএম করলে 4 ইন্টু 1 4 মাইনাস 1 4/3, 4 minus 1 divided 4 equals sin 2 theta. That is 4 minus 1 3/4 is equal sin 2 theta.
আর সাইন টু থিটা কিছুক্ষণ আগে বললাম ভেঙে চুড়ে গুড়িয়ে দেওয়া যায়, সেখান থেকে আমরা দরকার যেহেতু আর যদি না আমরা তো ওখান থেকে লিখছি তাহলে আবার কেন ভেঙে দেবো, জাস্ট বোঝানোর স্বার্থে এই কাজটা করলাম। সাইন টু থিটা ইকুয়াল তার মানে 3/4 টু থিটা সাইন ইনভার্স 3/4, আর এখান থেকে বলতে পারি থিটা ইজ ইকুয়াল হাফ ইন্টু সাইন ইনভার্স অফ 3/4। এই হলো এই ম্যাথটি। আমরা 9.2 এর আর কিছু পড়বো, কারণ এটা একটু বড় চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার খুবই। অনেক ম্যাথ আছে এখানে, মোটামুটি করে দিতে হবে আমার, মোটামুটি অনেকগুলো ম্যাথ করে দেবো আমি। 9.3 এর জন্য তুমি থিওরি যেটা দরকার সেটা হচ্ছে সেই ফিজিক্স এর থিওরি গুলা, ফিজিক্স এ ভেলোসিটিকে ইউ ভি ডাব্লিউ একটা জ্বালা যেমন ডিফাইন করছে, তো এক্সিলারেশন ছিল সেটা হচ্ছে এক্সিলারেশন কি ছিল, এক্সিলারেশন বলো তো স্যার। এক্সিলারেশন ছিল হচ্ছে এ, কিন্তু এখানে এক্সিলারেশন কে আমরা এফ দ্বারা ডিফাইন করব, স্মল এফ, মনে থাকে জানো এক্সিলারেশন শুধুমাত্র স্মল এফ। এইটা ছাড়া সবকিছু ঠিকঠাক আছে। আর তার জন্য আমরা কিছু ফর্মুলা জানবো, সেই ফর্মুলাগুলো তোমাদের মনে আছে। একটা হচ্ছে যখন কিনা ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার, সরি প্রথমটা হচ্ছে যদি বলি এভাবে, velocity and acceleration of a moving particle along a straight line, straight path বলতে পারি, and আবার হচ্ছে ভেলোসিটি হচ্ছে ইউ ভি, এগুলো যদি বলি, and acceleration এর মধ্যে রিলেশন যদি কনসিডার করতে চাই, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি না বলে ভি ইকুয়াল ইউ প্লাস এফ টি বলবো আমরা। তারপরে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করেছিলাম, কিন্তু এখানে আমরা পড়বো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এফ। হ্যাঁ, আবার বলছি এক্সেলারেশন কে আমরা এফ দ্বারা ডিফাইন করবো, আর কিছু না। তারপরে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as পড়েছিলাম, সেখানে আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2fs কনসিডার করব। আবার এই তো মোটামুটি এই হলো সেই ফর্মুলা গুলা যেটা আমাদের দরকার হবে। আরেকটা বিষয়, হচ্ছে ইউএন, যদি বলি ইউএন ভি আর দ্য ইনিশিয়াল এন্ড ফাইনাল ভেলোসিটিস অফ এ পার্টিকেল, তাহলে ফর্মুলা গুলো কি কি? ভেলোসিটি এক্সিলারেশনের মধ্যে রিলেশন ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এফ টি, এটা একটা। 2 নাম্বার কি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আর একটা কি? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2fs, লাস্ট ওয়ান। এই তো তিনটাই। আর এবার বলছি এভারেজ ভেলোসিটি রেসপেক্টে যদি বলতে চাই, এভারেজ ভেলোসিটি হচ্ছে ইউ এন্ড ভি বিদা যদি ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটিস হয়, সেক্ষেত্রে দ্য এভারেজ ভেলোসিটিস কেমন হবে? হাফ অফ দ্য সাম অফ ইনিশিয়াল এন্ড ফাইনাল ভেলোসিটিস, হাফ অফ সাম অফ দ্য ইনিশিয়াল এন্ড ফাইনাল ভেলোসিটিস। এটা আমাদের জানা এভারেজ ভেলোসিটি যদি ফাইন্ড আউট করতে চাই। আচ্ছা, আর এই যে এভারেজ ভেলোসিটিস সেটা হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 বললাম, যেহেতু হাফ অফ দ্য সাম অফ ইনিশিয়াল এন্ড ফাইনাল ভেলোসিটিস, ইউ প্লাস ভি ডিভাইডেড 2। এখন আবার বলছি, সেক্ষেত্রে এভারেজ ভেলোসিটি আর টাইমের মধ্যে একটা রিলেশন পাবো। আমি যদি এখানে ডিস্টেন্স ফাইন্ড আউট করতে চাই, হ্যাঁ, যদি সেই একটা পার্টিকেলকে যদি কনসিডার করি সেটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলে সব সময়, তার ভেলোসিটি যদি ইউনিফর্ম থাকে সব সময়, সেক্ষেত্রে আমরা এভারেজ ভেলোসিটি নিয়ে কাজ করব এবং টাইম নিয়ে কাজ করব। কখন এভারেজ ভেলোসিটি কাজ করবে? যখন আমরা
একটা পার্টিকেল যখন মুভ করবে সেটা যদি ইউনিফর্ম ভেলোসিটি থাকে, হ্যাঁ, তাহলে লেখো S equal u plus v divided to average velocity into time. S equal u plus v divided 2 into t. That is average velocity into time. Where u and v are the initial and final velocities. U and v are the initial and final velocities of a particle. U and v are the initial and final velocities of a particle in time t, moving with uniform acceleration. তাহলে যখন কিনা ইউনিফর্ম এক্সিলারেশন থাকবে, অ্যাক্সিলারেশন যখন ইউনিফর্ম হবে, হ্যাঁ, অর্থাৎ বাংলায় সমত্বরণ বলা হয়, ইউনিফর্ম এক্সিলারেশন থাকবে, সেক্ষেত্রে এভারেজ ভেলোসিটি ইনটু টাইম তার হচ্ছে তার ডিসটেন্স, তাহলে এস ইকুয়াল এত। আচ্ছা, এটা আমাদের জানা আছে। আর যদি রিটার্ডেশনে থাকে সেক্ষেত্রে in case of retardation the equation of motion আর কত হবে সেটা আমাদের জানা আছে, কিন্তু সেক্ষেত্রে রিটার্ডেশনের ক্ষেত্রে f এর ছোট f এর ভ্যালুটা নেগেটিভ ধরবো না, তাহলে তো হয়ে গেল, জাস্ট একটা মাইনাস হবে। হ্যাঁ, v equal u minus ft, s equal ut minus half ft square, আর কি স্যার v square equal u square minus 2fs, মনে থাকবে স্যার? এই আমাদের মোটামুটি এই সেই 9-10 থেকে এই ফর্মুলাগুলো পড়ে আসছে, এবং ফিজিক্সে তো ফার্স্ট পেপারে এই জিনিসগুলো নিয়েই তোমাদের ম্যাক্সিমাম কাজ ছিল। তো এই চ্যাপ্টারে এই কয়েকটা ফর্মুলার সাহায্যে এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে হবে। আমি মোটামুটি এই চ্যাপ্টারে মোটামুটি অনেক বেশি ম্যাথ করাবো একটু, কারণ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ডাইনামিক্স এর মেইন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা আসবে, এটা। তারপরে 9.65 9.3 থেকে স্যার, হ্যাঁ 3 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওকে 3 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমি সামনের দিন তাহলে 9.3 এর ম্যাথ শুরু করবো আমরা, মোটামুটি 8-10টা ম্যাথ করাবো আমি এখান থেকে। স্যার একটা কোশ্চেন ছিল, s equals u plus v by t, এটা কি এভারেজ ডিসপ্লেসমেন্ট না স্যার? হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখবো, তোমরা একটু আমাকে ইয়ে দিয়ে দিও। স্যার অনেকে হ্যান্ড রেজ করেছে, আপনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আচ্ছা আচ্ছা, আর যারা যারা লিভ নিতে চাও লিভ নিতে পারবে, সমস্যা নেই, বাদ বাকিটা ওয়েট করো, আর বাদ সবাই লিভ নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা রেইজ হ্যান্ড তারা থাকতে পারবে, যারা রেইজ হ্যান্ড করে আসো তারা থাকবা, অন্যরা লিভ নিবা, সমস্যা নেই। আদিব আর কে জানো? মিস্টার আদিব। স্যার মাঝখানে ক্যামেরাটা ফ্রিজ করেছিল মনে হচ্ছিল, ওটার জন্য হ্যান্ড রেজ করেছিলাম, পরে মনে হয় ঠিক ও হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, না ওই যে অনেক সময় তোমাদের ফ্রেন্ডরা জয়েন করে ফ্রিজ হয়ে যায়, ওই কারণে আমি আবার আমাকে যেতে যেতে হয়, ডিভাইসের কারণে এরকম হয়, কিন্তু তোমাদের তো ছেলেপেলেরা জয়েন করতেই থাকে। আচ্ছা, নাফিজুল। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা জিনিস বলার ছিল, আমাদের যে আইডিয়া এবং পাসটা যে দেওয়া স্যার, এটা দিয়ে যে ফার্স্ট ইয়ার তারাও বোধহয় ক্লাস করে স্যার। আচ্ছা, সো তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ওদেরকে চিনি না এবং নরডেমের মূল্যবোধ বা কতটুকু আছে আমি সত্যি কথা জানি না, ওরা যদি সেই জায়গায় জিনিসগুলো ফাঁস করে দেয়, আমার মনে হয় এই জায়গাটা একটু কলেজ অথরিটি আপনি যদি বলতেন আর কি, যাতে আলাদা আলাদা করে দেওয়া হয়, কিংবা ওইখানে যদি কেউ এরকম দিয়ে দেয়
এখন দেখা যাচ্ছে আপনি ক্লাস নিচ্ছেন আমাদের, আপনি এসে দেখলেন এরকম অবস্থা, আপনি যেমন মানসিক ভাবে হচ্ছে ক্লাস নেওয়ার জন্য অপ্রস্তুত হয়ে যাবেন, আমাদের উপর একটা ব্যাড ইমপ্রেশন আসবে। তা আমি মনে করি আমরা আসলে সত্যি কথা বলতে অনেকভাবে চেক করেছি, আমাদের মধ্যে কেউ এরকম করার মতো না আরকি। যতটুকু আমি বুঝতে পারছি ঐদিন আমাদের কয়েকজন বলল যে সকালবেলা হচ্ছে এই গ্রুপের ক্লাস, মানে এই গ্রুপেই হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে এই রুমটাতে আরকি। তো ব্যাপারটা হচ্ছে যে তাদের কাছে যেহেতু পাসগুলা আছে এবং তাদের তাদের আপনারা হচ্ছে সামনাসামনি দেখতে পারেন নাই। তো আমার মনে হয় যে ওইখানেও কিছু একটা হতে পারে। এখন সবকিছু প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। বাট আমাদের মধ্যে আরকি এমন কেউ নেই। আপনি একদিন জিজ্ঞেস করেছিলেন বা এরকম হয় কিনা? মানে কেউ করেছে কিনা? আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমাদের ম্যাথ প্র্যাকটিক্যাল কি মানে কমিয়ে আনা হবে? নাকি মানে আগে যেমন ছিল ওরকমই থাকবে অনেকগুলো? আচ্ছা, বেশ। প্রথম প্রশ্নের অ্যান্সার যদি আমি বলি, দেখো, আমি বা তুমি, আমরা যারা এখানে আছি, আমরা ক্লাস করছি বা করাচ্ছি, তাদের চাইতে কিন্তু যারা অথরিটিতে আছে তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, তাই না? তারপরেও তোমরা ভালো বলেছো তুমি এই কথাটি যে হয়তোবা ওই কোড দেবার ফলে তোমাদেরকে আমরা চিনি বা তোমরা আমাদেরকে চেনো, তোমাদের নরডেম কলেজের মূল্যবোধের ক্লাস করছো, প্লাস তোমাদের মধ্যে একটা নরডেম কলেজ সম্পর্কে একটা চেতনা অন্য ধরনের কাজ করে, তাই না? সেই জায়গা থেকে তোমরাই বেশ অনেকগুলো কাজ করার কথা না, কিন্তু যারা ফার্স্ট ইয়ারে আছে তারা হয়তোবা এখনো নরডেম কলেজের সাথে ওইভাবে একাত্ম হতে পারেনি। কারণ আসলে সবই জুমের মাধ্যমে হচ্ছে ওদের ভর্তি থেকে শুরু করে। তো সেই অর্থে তারা যদি করেও থাকে, আমার মনে হয় না তারা করবে, কারণ তারা যারা একবার নরডেম কলেজে ভর্তি হয়ে যায়, তাদের ব্যাপারটাই অন্যরকম হয়ে দাঁড়ায়, আস্তে আস্তে শিখে যাওয়ার কথা। কিন্তু তারপরেও আহ, পরিণত হওয়ার কথা এই বয়সে তারা এসএসসি পাস করে আসছে এবং এখনকার যুগ হিসেবে তারা ম্যাক্সিমাম ছেলেবেলেই পরিণত। তো যাই হোক, তারপরে অনেকেই ভুলবশত অনেক সময় অনেক কিছু করে ফেলে। যদি করেও ফেলে, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে দেখা যাক। আমি তাহলে কথা বলবো ফার্স্ট ইয়ারের যদি একই ধরনের হওয়ার কারণে তুমি বলতে চাচ্ছ যে ওরা হয়তো বা এই লিঙ্ক গুলো ফাঁস করে দিছে, তার কারণে সেকেন্ড ইয়ারে যখন ক্লাস হয় হয়তো বা তারা এই ডিস্টার্ব গুলো করে। তো তোমরা যদি এই কথাটি আহ, আমার মাধ্যমে তো আছেই, তোমরা যদি ডিরেক্ট বলো এই কথাগুলো, আহ, মানে অফিসিয়ালি অফিসে যদি যোগাযোগ করে বলো, তাহলে মনে হয় এটা আরো বেটার হবে আমাদের চাইতে। হ্যাঁ, তোমরা বলাতে। তারপর আমি দেখি আমাদের যখন মিটিং টিটিং হবে তখন আমি এই কথাটা বলবো, সমস্যা নেই। আর প্র্যাকটিক্যাল বিষয়ক যে বিষয়টা, তবে তোমাদের তরফ থেকে তোমরা একটু মানে সিনসিয়ার থাকার চেষ্টা করবা। কেউ এমন কোনো কাজ করো না যাতে তোমার ক্ষতি হয়। স্যার, আমি আমার ছাত্রের যেমন ক্ষতি কখনোই করি নাই, আমার দ্বারা একটু হলেও লাভ হতে পারে আমি বিশ্বাস করি, আমি ক্ষতি করি না কখনো। তো তোমরাও চাইবা না তোমার ক্ষতি তুমি করো বা অন্যের ক্ষতি করার রাইট কারো নাই। এটা গেল একটা। আর পড়ানোর মন মানসিকতা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি আমি ওইভাবে মানে কোনো সমস্যার সৃষ্টি হয় একটা ক্লাসে। তোমাদের উপর রাগ নাই আমার, কিন্তু ওই দুই একজন ছেলেপেলের কারণে এই ঝামেলাটা হয়, পড়াতে ব্যাঘাত ঘটে। আসলে সত্য কথা, তুমিও যদি আমার অবস্থানে থাকতে তুমি ওই বিষয়টা বুঝতা, ফিল করতে পারতা। আর তোমাদের ছাত্রদের উপর আমার এমনিতে কোনো রাগ কখনোই থাকে না, থাকবেও না। আমি বিশ্বাস করি এটা, কারণ ছাত্রদের সাথে আমার আলাদা একটা সম্পর্ক কাজ করে সবসময়, একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু আমি বন্ধু না কারো, কখনোই কারো বন্ধু না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটা আলাদা জিনিস। আচ্ছা। আর যেটা বললাম প্র্যাকটিক্যাল বিষয়টা, প্র্যাকটিক্যাল একটু হলেও কমিয়ে আনা হবে হয়তোবা, কিছুটা, একদম যে অনেক বেশি মাত্রায় তা না, কিছুটা কমিয়ে আনা হবে হয়তোবা। এবার 23টা সেকেন্ড পেপার, 23টার জায়গায় ওখানে হয়তো নাম্বার অফ প্র্যাকটিক্যাল 21টা বা 20টা এরকম হতে পারে। যতটা বাদ না দিলে না, বা যতটা বাদ দেওয়া যায়, সবকিছু মিলিয়ে চিন্তা ভাবনা করে এই কাজটা করা হবে। সুতরাং যা প্র্যাকটিক্যাল করানো হচ্ছে তোমরা আস্তে আস্তে করে ফেলো। যে কোনো মুহূর্তে কিন্তু ডেট দিয়ে প্র্যাকটিক্যাল তোমাদের কাছ থেকে ওই স্পাইরাল সহ চাওয়া হবে। স্যার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার হয়তো বা চাওয়া নাও হতে পারে, সেকেন্ড পেপারটা অবশ্যই ওইভাবে চাওয়া হবে। আর তখনই হয়তো ফার্স্ট পেপার যে কপিগুলো আমাদের কাছে আছে সেটা হয়তো দেওয়ার ব্যবস্থা করা হবে তোমাদেরকে, এবং তোমরা নিয়ে সেটাকে আবার স্পাইরালের জন্য একটা ডেট টেট দেওয়া হতে পারে। সুতরাং এই বিষয়টা নিয়ে একটু মাথায় রেখো, সিনসিয়ার থেকো সবাই। যখন যে প্র্যাকটিক্যাল করানো হচ্ছে অনলাইনে ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে, সেটা তোমরা করে ফেলবো। আচ্ছা, আমি আর কথা না বাড়াই, কারণ তোমাদের আবার একটা ক্লাস আছে। ঠিক আছে, ভালো থেকো তাহলে।